সো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা 25-21 এর নবম পর্ব সম্পর্কে জানবো এবং এর আগের পর্বের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো এই পর্বের শুরুতে আমরা শিয়ংকে দেখি যে তখন লাইভ ব্রডকাস্ট করছিল, কারণ গাইস আমরা মূলত আগে থেকেই জানি শিয়ং ব্রডকাস্টিং ক্লাবের মেম্বার ছিল। আর তখন সে একটা গল্প বলে যেটা ইজিনের ভাই হিয়ং পাঠিয়েছে শিয়ং এর কাছে, তাই শিয়ং গল্প বলা শুরু করে। আর এদিকে হিয়ংও এটা বুঝতে পারে যে এটা তার গল্প, মানে গল্পটা ছিল ওই যে ইজিন আর হিয়ং এর মাঝে যে ঝামেলাটা হয়েছে সেটা নিয়ে। আর শিয়ং সেই গল্পের মধ্যেই হিয়ংকে উদ্দেশ্য করে বলে তোমার অবশ্যই তার কাছে ক্ষমা চাওয়া উচিত। তাই হিয়ং এটা বুঝতে পেরে অনেক আফসোস করে। তো এদিকে ইজিন করে কি, সে তার মাকে নিয়ে একটা ভিডিও গেম খেলার দোকানে আসে এবং তার মায়ের সাথে ওর বাবার কথা বলিয়ে দেয়। এখন হতো কইবা যে 90 দশকে আবার ভিডিও কল কেমনে, আসলে তখনও কল করা যেত, তবে কথা শোনা যেত না, ফলে কলে দেখা গেলেও চ্যাট করে কথা বলতে হতো। আর ইজিন ঠিক তেমনটাই করে, মানে ওর মা ওর বাবাকে দেখিয়ে তার মনের জমানো কথাগুলো বলছে আর ইজিন সেগুলো টাইপ করে দিচ্ছে। আর এভাবেই ইজিন তাদের কথা বলিয়ে দেয়। এরপরে মাছ ছেলে হাঁটতে বের হয় সমুদ্রের তীরে, আর এই হাঁটার মাধ্যমে তারা দুজনে অনেক ভালো একটা সময় কাটায়। মা বলেন ব্যবসা নিয়ে ঝামেলা হবার পর তোমার বাবা আমাকে কাগজে কলমে ডিভোর্স দেন যেন কোনো ঝামেলা না হয়, কিন্তু ইজিন তাকে বিয়ে করে আমার এখনো কোনো আফসোস নেই। যাই হোক ইজিন, তুমি শিউলে একটা ফ্ল্যাট কিনে রেখো, আমার খুব ইচ্ছে। ইজিন বলে ফ্ল্যাট আমি কিভাবে পারবো? মা বলে এতদিন তুমি সেখানে করেছো ওটা কি? তুমি কি টাকা পয়সা কিছুই জমাওনি? এতে ইজিন কিছুই বলে না। সাথে মা বলে তোমার জীবনেও একটা ভালো মেয়ে আসুক এবং তোমাকে প্রচন্ড লেভেলের ভালোবাসুক, এটাই চাই আমি। আর এই কথা শুনে ইজিনের মনে পড়ে যায় নাহিদুর কথা, আর মাকে বলে মা আমি শিউলে আবার ফিরবো এবং নতুন করে সবকিছু আবার শুরু করব। তাই ছেলের কথায় মাও সম্মতি দেয় আর ট্রেনে করে বেরিয়ে পড়ে শিউলের উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে ব্যাগের ভিতর সে একটা চিরকুট পায়, সাথে একটা রেকর্ড যেটা হিয়ং দিয়েছে এবং সে তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে তুমি শিউলে গিয়ে নিজের মতো করে বাঁচো, আমাকে নিয়ে চিন্তা করে তুমি চাপ নিতে যেও না। তো ভাইয়ের এরকম কথা শুনে ইজিন মুচকি হাসে। পরের দৃশ্যে আমরা দেখি ইজিন আর একটা ছেলে সেই রকম দৌড় দিচ্ছে যে কে আগে পেজার পৌঁছাতে পারে। তো ইজিন পারে না, কিন্তু তাকে এই মুহূর্তে একটা আর্জেন্ট কল করা দরকার। তাই সে একটা শপে গিয়ে অফিসে কল করে এবং একটা দুর্ঘটনা নিয়ে সবকিছু বলে, কারণ তার কথাগুলো টিভিতে লাইভ চলছিল। আর পরে আমরা বুঝতে পারি সে একজন সাংবাদিক হিসেবে জয়েন করেছে। পরে সে যাওয়ার পথে একটি বইয়ের দোকানে ভলিউম 15 এর বই দেখতে পায়, যেটা 2 দিন আগেই বেরিয়েছে বা পাবলিশ হয়েছে। তাই ইজিন সেই বইটা কিনে নেয় এবং এর কারণটা আমরা আরো সামনেই জানতে পারবো। এদিকে ফাইনাল ম্যাচ শেষ করে সবাই বাসা ফিরেছিল প্লেনে করে। তখন এই কোচ করে কি, সে প্লেনের মধ্যেই স্মোকিং করার চেষ্টা করে, কিন্তু সেখানে স্টাফ এসে বলে স্যার এটা করবেন না, এখানে স্মোকিং করা নিষেধ। কোচ বলে কি এই নিয়ম আবার কবে থেকে চালু হলো? ওহ কি যে করি। এরপরে সে নাহিদুর কাছে যায় আর বলে ম্যাম কিছু লাগবে? লাগলে বলবেন প্লিজ, আপনার মতো একজন আন্তর্জাতিক প্লেয়ারের সেবা করতে পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। আর এই বলে সে তাকে একটু জুস দেয়, যেটা আবার ইউরিমের মোটেও সহ্য হয় না। কিন্তু সামনের একটা ছেলে খালি নাহিদুকে বারবার দেখে আর হাসে। তবে এটা বুঝতে পেরে নাহিদু নিজেকে লুকানোর চেষ্টা করে। এবং গাইস এই ছেলেটাকে কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, যার চোখ পড়ছে কিনা আমাদের নাহিদুর উপরে। তো এরপর নাহিদু চলে আসে বাসায় এবং তার অর্জন করা সব পুরস্কার দেখে আর ভাবে এই ম্যাচে গোল্ড মেডেল নিতে পারলাম না, কিন্তু সামনের এশিয়ান খেলায় সেটা আমি জেতার চেষ্টা অবশ্যই করব। এর সাথে ইজিনের দেওয়া সেই ছোটটা বের করে, যেটা এখন তার জীবনের একটা বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। আর তখন সে প্রার্থনা করে যে আমাকে এটা দিয়েছে সে যেন সব সময় ভালো থাকে এবং তার জীবনের আসা কঠিন সময়গুলো যেন সে পার করতে পারে। তো এরপরেই সে চলে আসে শিয়ং এর কাছে ইজিনের দেওয়া সেই ক্যাসেটগুলো ফিরিয়ে দিতে। তখন শিয়ং আবার নাহিদুকে দেখে বেশ হ্যাপি হয়, সাথে বলে তুমি জানো আমি আমার চারপাশের লোকদের বলি তুমি আর আমি অনেক ক্লোজ। নাহিদু বলে আসলে বলতে গেলে আমার সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, তাই বলা যেতেই পারে আমরা দুজনে অনেক ক্লোজ। শিয়ং বলে কি সত্যি বলছো? তাহলে এখন থেকে তুমি এই ব্রডকাস্টিং সিক্রেট ক্লাবে যা খুশি তাই করতে পারো। নাহিদু বলে তাই নাকি? ওকে, আর হ্যাঁ এই নাও তোমার দেওয়া সেই ক্যাসেটগুলো। শিয়ং বলে এই সময়ের মধ্যে ইজিনের সাথে তোমার কথা হয়েছে? নাহিদু বলে হ্যাঁ হয়েছিল একবার। শিয়ং বলে কি শুধু একবার? তাহলে বলতে হচ্ছে ইজিন আসলেই অভদ্র। কিন্তু নাহিদু বলে কোনো ব্যাপার না, সে বলেছে দেখা করবে, তাই আমি শিওর যে সে অবশ্যই দেখা দেবে, আমি তার অপেক্ষায় রয়েছি। শিয়ং বলে যাই হোক এখন চলো আমরা ক্লাসে যাই, তুমি আজকে অনেক দিন পর স্কুলে আসলে, আর তুমি তো জানোই আমরা একই ক্লাসে পড়ি, তুমি আমি জিয়ং আর ইউরিম। তাই এরপরে দুজনে চলে আসে ক্লাসে। তখন জিয়ং আবার নাহিদুকে দেখে একটু হাসে
হাসে আর বলে তুমি এসেছো, কিন্তু ইউরিম কোথায়, সে যে এলো না। আর তখনই গাইস ইউরিম চলে আসে। তাই জিয়ং গিয়ে বসে তার সামনে আর বলে ইউরিম, তোমাকে আমি সত্যি অনেক মিস করেছি এবং তোমাকে অভিনন্দন গোল্ড মেডেল জেতার জন্য। ইউরিম বলে থ্যাংক ইউ। জিয়ং বলে আজকে কিন্তু গণিত পরীক্ষা, আমাদের স্যার নিজেই প্রশ্ন বানিয়েছেন, তুমি প্রস্তুত তো? ইউরিম বলে হ্যাঁ আমি পারবো। আর এরপরেই তারা পরীক্ষা দিতে শুরু করে। তবে এরই মাঝে ইউরিম আর নাহিদু সেখানেই ঘুমায়, কারণ আমরা জানি তারা দুজনে অনেক জার্নি করে এসেছে। তো এরপরে তাদের সবার রেজাল্ট দেওয়া হয় যে কে কত নম্বর পেয়েছে। তো এর কিছুক্ষণ পর নাহিদু চলে যাওয়ার আগে ইউরিম, আমি এনসিটিতে ট্যাক্সি করে যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? ইউরিম বলে না। এই মুহূর্তে গাইস নাহিদু কঠিন একটা ভাব নিয়ে যায়। তবে জিয়ং তাকে থামিয়ে দেয় আর বলে তোমার ব্যাগটা ব্র্যান্ডের ডিজাইনের এবং সে নিজে পরে তাও আবার সামনে রেখে। নাহিদু তুমি কি এটা অদল বদল করবে আমার সাথে? নাহিদু বলে দাও দাও আমাকে। মানে গাইস সে এটা এমনভাবে বলে যেটা দেখে আমিও চমকে গিয়েছিলাম যে সে আসলে রেগে বললো নাকি হেসে বলল, এবং সত্যিই আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম। যাই হোক সে ব্যাগ নিয়ে চলে তো যায়, কিন্তু ইউরিম তখন দেখে তার ব্যাগ অনেক কম দামি এবং একটু আঁচড় কেটে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে। আসলে গাইস আমরা জানি নাহিদুর মা একজন রিপোর্টার এবং তার মাসিক ইনকাম যথেষ্ট, যার ফলে নাহিদুর একটা দামি ব্র্যান্ডের ব্যাগ থাকাটাই স্বাভাবিক। অন্যদিকে ইউরিম ছিল একটু নিম্ন পরিবারের মেয়ে। মানে গাইস তোমার আমার মতো ফ্যামিলিতে বড় হয়েছে সে, এবং তাদের একটি ছোট্ট খাবার হোটেল আছে যেটা দিয়ে তাদের সংসার চলে। তাই ইউরিমের জন্য নাহিদুর মতো দামি ব্যাগ পাওয়া একটু কঠিন ছিল। যাই হোক এই ব্যাপারটা নিয়ে ইউরিমের খুব খারাপ লাগে, কিন্তু কিছুই করার নেই ইউরিম, তুমি যে গরিব। এদিকে এনসিটিতে নাহিদু আর ইউরিম প্র্যাকটিস করেছিল, কিন্তু গাইস ইউরিম কোনোভাবেই পেরে উঠছে না নাহিদুর সাথে। কিন্তু কেন? তবে সেটা আমরা কিছুক্ষণ পর জানতে পারবো। তো প্র্যাকটিস শেষ করে নাহিদু যখন চলে আসে তখন সে শুনতে পায় কোচ ইউরিমকে ধমক দিচ্ছে যে তুমি নাহিদুর সাথে ফেন্সিং এ বারবার হেরে কেন যাও? যেভাবেই হোক নাহিদুকে হারাতে হবে তোমায়, তাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। বুঝতে পেরেছো আমি কি বলেছি? দেখো ইউরিম, আমরা সবাই তোমার উপর বিশ্বাস করে আছি যে তুমি এবার এশিয়ান ফেন্সিং এ জিতবে। তাই ইউরিম তুমি আমাদের হতাশ করো না। আর হ্যাঁ, আজকে থেকে তুমি রাতেও প্র্যাকটিস করবে, ওকে? তো ইউরিম এই সব কিছু শুনে কিন্তু কিছু বলে না। এদিকে নাহিদু এসব শুনে চুপচাপ চলে যায়। পরে রুমে দুজনে আসলে নাহিদু জানায় এখন তাহলে রাতেও প্র্যাকটিস করবে, এটা আমার ঘুমানোর সময় হবে, তাই ভিতরে এবং বাইরে যাওয়ার পথে চুপচাপ থাকবে। ইউরিম বলে ও তুমি তাহলে শুনেছো দেখছি। নাহিদু বলে শুনেছি তো, আমি স্বর্ণপদক জিততে পারলে তোমাকে আতঙ্কিত বলে মনে হচ্ছে, তোমার কোচ কোনোভাবেই চান না যে আমি মেডেল জিতি। ইউরিম বলে আরে তোমার কি মনে হয় আমি সেখানে দাঁড়িয়ে এসব বাজে কথা শোনা পছন্দ করেছি? আর তুমি কিভাবে সবসময় আমার সমস্যার সাথে জড়িত থাকো যা আমাকে খুব বিরক্ত করে? তুমি আমাদের সাথে যোগ দেওয়ার পর থেকে কোচ আমাকে প্রতিদিন কথা শোনায়, তিনি সব সময় তোমাকে এবং স্বর্ণপদক নিয়ে কথা বলে। তুমি এখানে আসার পর থেকে প্রতিদিন বলে। নাহিদু বলে তাহলে আমাকে তুমি মেরে ফেলো, আমাকে কি তোমাকে জিততে দিতে হবে? ফেডারেশন তোমাকে সমর্থন করে আর তুমি একজন তারকা, তার মানে কি তোমাকে আমায় জিততে দিতে হবে? তুমি আমার সামনে দাঁড়ালেই আমি তোমাকে বইয়ের মতো পড়তে পারি, তো আমি কি করতে পারি বলো? তুমি যখন আক্রমণ করার কথা ভাবো তখন তোমার বুক সামনের দিকে ঝুঁকে পড়ে, তুমি যখন পিছু হটতে যাও তখন তোমার পিছনের পা পিছনেই থাকে, এবং যখন তোমার মনে অনেক কিছু থাকে তখন তোমার হাত নিচে থাকে। ইউরিম তুমি একটা খোলা বই, কিন্তু তুমি কি আমাকে পড়তে পারো? তুমি আমার সম্পর্কে কি জানো? তুমি কি কখনো আমার ফেন্সিং ফলো করেছো? তুমি করনি কেন? আসলে তুমি স্বীকার করতে অক্ষম যে আমি উপরে ওঠার পথে আছি, এবং আমি তোমাকে বলেছি আমি তোমার ভক্ত ছিলাম, এবং আমি তোমার কপি করতে ও শিখতে তোমার অ্যাটাকগুলো বারবার রিপ্লে করেছি। আর যে ছাতাটা তুমি এত ভালোবাসো কারণ তোমার ভক্ত তোমাকে দিয়েছে, আসলে তুমি কি জানো এটা আমার পক্ষ থেকে ছিল? আর তখনই ইউরিমের মনে পড়ে সেই ছাতার কথা যে বৃষ্টির দিনে কেউ তাকে উপহার দিয়েছিল, এবং সেটা নাহিদু ছিল। যাই হোক নাহিদু আরো বলে আমি তোমাকে কতটা পছন্দ করতাম ইউরিম, তাই তোমাকে পাগলের মতো ফলো করেছি আমি। এতে গাইস ইউরিম ইমোশনাল তো হয়, কিন্তু রেগে সে বলে তাহলে তোমার শুধু একজন ভক্ত থাকাই উচিত ছিল, এখানে এসে কষ্ট করার সাহস কি করে হলো? তখন এই কথা শুনে নাহিদু যায় রেগে। ব্যাস শুরু হয় চুল টানাটানি। ফাইট তো আর করতে পারবে না, কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবা সবসময় যে মেয়েরা ঝগড়া করলে আগে চুল ধরে টানবে, এবং এরাও ঠিক সেটাই করে। তবে এরই মাঝে সেখানে ক্যাপ্টেন চলে আসে এবং রেগে যায়, ফলে দুজনেই তখন সাইলেন্ট হয়ে যায়। কিন্তু গাইস এখানে এই মুহূর্তে দুজনের লুকটা ছিল সেই রকম। যাই হোক, তো আমরা জানি ইজিন একজন রিপোর্টার হিসেবে জয়েন করেছে, তাই সে এবং আরো দুজনকে নিয়ে জুং হায়ক নামের এই ছেলেটা বসের কাছে নিয়ে আসে। আর তখন তারা সবাই নিজের পরিচয় দেয়, কিন্তু বস তখন তাকে চিনে ফেলে আর বলে আরে তুমি সানিল কনস্ট্রাকশনের বড় ছেলে না? মানে গাইস ইজিনের বাপে এত বড় একজন পার্সন ছিল যে তাকে সবাই চিনত,
যাই হোক তবুও তাকে নিয়ে নেওয়া হয় আর বস জুন হায়ককে বলে আগামী এশিয়ান গেমসের সম্প্রচার নিয়ে ড্র করতে হবে যে কে এবার এটা টিভিতে দেখাবে বা কোন নিউজ চ্যানেল এটা লাইভ করবে। তাই অনেক কথার পর তিনি ইজিনকে সাথে নিয়ে আসেন, যেখানে তার মতো আরো বড় নিউজের ওনার ছিল। তখন তারা বেশ কিছু খেলার মাধ্যমে জেতার চেষ্টা করে যে কে এবার লাইভ টেলিকাস্ট করবে কোন গেমটা। তো একে একে বাকিরা জিতে যায়, কিন্তু ইজিন একবারও জিততে পারে না। ফলে বসের মাথা হয়ে যায় গরম যে তুমি এটা কি করলে, একটাও জিততে পারলে না। তখন ইজিন বলে স্যার এবারে ফেন্সিং গেমসটা হ্যান্ডেল করলে কেমন হয়? আপনি চাইলে আমি নিজেই এটা কভার করতে পারবো, যেখানে ইউরিম নাহিদুর মতো বড় বড় আন্তর্জাতিক প্লেয়ার খেলবে। তো এই কথায় বস তখন রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি নাহিদুর মা চলে আসে নাহিদুর সেই কোচের কাছে। তবে এখানে উল্লেখ্য এরা দুজনেই কিন্তু ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু ছিল, কিন্তু একসময় একটা ঝামেলা হবার কারণে এদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়। তো ঝামেলাটা কিরকম? আসলে আমরা জানি নাহিদুর মা একজন সাংবাদিক, সাথে এরা দুজনে বন্ধু। তো নাহিদুর মা নাকি হঠাৎ জানতে পারে যে এই কোচ সাধারণ পরিবার থেকে ঘুষ নিয়েছে ফেন্সিং করাবে বলে, যেটা সম্পূর্ণ মিথ্যা ছিল এবং সেটা ও নিউজে পাবলিক করে। ফলে এই কোচের জব চলে যায় এবং এরকম আরো অনেক ঝামেলা হয়। তাই এদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে এই আর কি। তো যাই হোক, নাহিদুর মা এখানে এসেছে মূলত এই কোচকে হায়ার করবে বা কিনতে। মানে নাহিদুর মা তো একজন সাংবাদিক, তো তাদের কোম্পানি চাচ্ছে যে এবারের ফেন্সিং এ একজন তাদের কোম্পানির হয়ে ফেন্সিং ম্যাচে একজন ভাষ্যকর হিসেবে কাজ করবে। আর এই কোচকে নেওয়ার কারণ হচ্ছে তিনি যথেষ্ট অভিজ্ঞ, তাই একে নিয়ে কাজ করলে তাদের চ্যানেলের টিআরপি অনেক বেড়ে যাবে বা এরকম কিছু। যাই হোক, কোচ এই মুহূর্তে কিছু বলে না, ফলে নাহিদুর মা চলে যায়। পরে ইজিনকে আমরা দেখি সে জুং হায়কের সাথে নিউজ হ্যান্ডেল করতে এসেছে। আসলে এখানে হয়েছে কি, সকল শ্রমিকরা আন্দোলন করতেছে যেন তাদের কাজের সময় কমানো হয়, না হলে বেতন বাড়াতে হবে। এবং এরই মাঝে দেশে আবার আর্থিক সংকট দেখা দিয়েছে। যাই হোক, জুন হায়ক যখন নিউজ কভার করছিল তখন ইজিন আবার সেইগুলো নিজে মনে মনে প্র্যাকটিস করে। এরপরে তারা বিল্ডিং এর ছাদে ওঠে যে কিভাবে ছবি ক্যাপচার করবে এবং সবকিছু কোন তরিকায় হ্যান্ডেল করবে এই কথা বলছে। তাই ইজিন নিজেও সেইভাবে করার চেষ্টা করে। আর এরই মাঝে সে নাহিদুকে দেখতে পায় যে হেলে দুলে কোথাও যাচ্ছে, আর নাহিদুকে দেখে ইজিন চমকে ওঠে। আর তখন জুন হায়ককে বলে স্যার আমি রাতে অফিসে গিয়ে দেখা করব, এখন আমি গেলাম, বাই। আর এই বলে সে বের হয় নাহিদুকে খুঁজতে। কিন্তু এত ভিড়ের মধ্যে নাহিদুকে খুঁজে পাওয়া একটু কঠিন ব্যাপার, তবুও সে তাকে খুঁজেই চলেছে এবং এই ভিড়ের মধ্যে তার থেকে সেই ভলিউম 15 এর বইটা পড়ে যায়। তবে সেটা তোলার থেকে তার কাছে নাহিদুকে খুঁজে পাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। তো এভাবেই কিছু সময় যাওয়ার পর হঠাৎ পিছন থেকে কেউ বলে ওঠে ইজিন, আর ইজিন পিছনে ফিরে দেখে দাঁড়িয়ে আসছে নাহিদু। এতে দুজনে দুজনকে দেখে কি হয় সেটা আমরা এর পরের পর্বে জানতে পারবো। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও যেন ভিডিও দেওয়া মাত্রই দ্রুত পেতে পারো। যাই হোক, ভিডিওটি তোমার কাছে কেমন লেগেছে সাথে এক্সপ্লেনেশন কেমন হয়েছে তা জানাতে ভুলবে না কিন্তু। গুড বাই।